রাষ্ট্রপতি নির্বাচন আজ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে ভোট। জয়ের পথে মির্জা ফখরুল। প্রস্তুতিতে ঘাটতি রাখেনি কমিশন। কাল সন্ধ্যায় শপথ। কলকাতার নিউ মার্কেটের হোটেলগুলো যেন মৃত্যু ফাঁদ। নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। চরম ঝুঁকিতে বাংলাদেশি পর্যটকরা। ঐতিহ্যের দোহাই দিয়ে সংস্কার ছাড়াই চলছে ব্যবসা। মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ। সংকট বাড়ার শঙ্কা। আসছে নতুন কার্গো। কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উন্নতির আশা। এসএসসির ফর্ম পুনর্মূল্যায়নে রেকর্ড আবেদন। ১২,৮৭,০০০ খাতা নিরীক্ষায় সময় মাত্র ২০ দিন। সময়সীমা নিয়ে প্রশ্ন। সর্বোচ্চ সতর্কতার পরামর্শ। এবং খুলনায় ১.৫ ঘন্টার ব্যবধানে গুলিতে ২ যুবক নিহত। এলাকায় আতঙ্ক। দ্বন্দ্বের জেরে হামলা, ধারণা পুলিশের। জড়িতদের আটকে অভিযান। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। আজ রাষ্ট্রপতি নির্বাচন। ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে রাষ্ট্রের প্রধান ব্যক্তি বেছে নেওয়ার আয়োজন। সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত। তারপরও ভোটের মাঠ ছাড়েনি বিরোধী জোট। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য প্রার্থী করেছে এলডিপি সভাপতি অলি আহমদকে। রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এই নির্বাচন। কাল সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ৩৫ বছর পর আবারও উত্তাপ। প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী, ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী জোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। এরপর মাঝে ৭ জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে। বিরোধী দল কোনো প্রার্থী দেয়নি। ৩.৫ দশক পরে এবারের চিত্র অবশ্য ভিন্ন। সংসদে ২/৩ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ বিএনপি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। এই বিবেচনায় সংসদে মোট ৩৪৯ আসনের মধ্যে ২৪৭টি ক্ষমতাসীনদের। ফলে তাদের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় নিশ্চিত। তবুও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায়নি বিরোধী জোট। জামায়াত জোটের ৯০ জন সংসদ সদস্যের অলি আহমদকে প্রার্থী করে ভোটের মাঠে থাকার সিদ্ধান্ত তাই বাড়তি উষ্ণতা ছড়াচ্ছে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোট শুরুর আগে নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন। এরপর শুরু হবে ভোট গ্রহণ। একই স্থানে গণনা শেষে জানিয়ে দেয়া হবে ফলাফল। এর পরপরই প্রকাশিত হবে গেজেট। শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। একদিন পরেই ফেরার কথা ছিল দেশে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের ৪ জন। এ ঘটনায় দগ্ধ হয়ে সাতক্ষীরার ২ জন ও সাভারের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এদিকে নিহতদের মরদেহ দ্রুতই দেশে আনার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আকস্মিক অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মুহূর্তেই ঝরল বাংলাদেশিদের তাজা প্রাণ। একে একে বাড়তে থাকে মৃতের সংখ্যা। হৃদয় বিদারক এই ঘটনায় একই পরিবারের ৪ জন কুষ্টিয়ার বাসিন্দা, যারা চিকিৎসা নিতে গত ৩রা আগস্ট গিয়েছিলেন ভারতের বেঙ্গালুরে। ফেরার কথা ছিল ১৯ তারিখ বুধবার, তাই ১৮ আগস্ট ওঠেন কলকাতার একটি হোটেলে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গভীর রাতে ভয়াবহ আগুনে মারা যান হোটেলে থাকা ৮ বাংলাদেশি সহ ৯ জন। এর মধ্যে সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর রয়েছেন। সপরিবারে মারা গেছে। শুধু বন্ধুই না ভাই, তবে সেও আমাকে দাদা বলে ডাকতো এবং আমিও তাকে দাদা বলে ডাকতাম। কলম সৈনিকদের কাছে সে একটা প্রতিভাবান একজন সাংবাদিক। আসলে তার এই অকাল মৃত্যুতে
আমাদের ভাষা নেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর। এদিকে কলকাতার একই ঘটনায় নিহত হয়েছেন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। স্বজনরা জানান কসমেটিক্স পণ্য আনতে তিনি কলকাতায় গিয়েছিলেন। তার মৃত্যুতে পরিবারে বইছে শোক। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। পরিবার চাইলে খরচ বহন করবে সরকার। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটি করছে। শ্রমিক না বা কোনো রকম প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। এছাড়া আহত 6 জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় পুলিশ তাদেরকে শনাক্ত করতে পেরেছে। ওমর ফারুক, সময় সংবাদ। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় জরাজীর্ণ ভবনগুলোকে বানানো হয়েছে হোটেল। বেশিরভাগেরই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। দুর্ঘটনার সময় দ্রুত বের হওয়ার পথ সরু। আর এসব মৃত্যু ফাঁদে জীবনের ঝুঁকি নিয়ে থাকছেন মূলত বাংলাদেশি পর্যটকরাই। হেরিটেজ ভবনের দোহাই দিয়ে সংস্কার ছাড়াই প্রশাসনের নজর এড়িয়ে চলছে ব্যবসা। অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের প্রাণহানির পর বেরিয়ে আসছে ভয়াবহ এসব তথ্য। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মির্জা গালিব স্ট্রিটের কয়েকটা বিল্ডিং পরেই শিখা ইন আবাসিক হোটেলে যে কয়েকজন বাংলাদেশি পর্যটকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটল, এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে শুরু করেছে যে এই হোটেল পাড়া, বাংলাদেশি অধ্যুষিত এই হোটেল পাড়ায় আবাসিক হোটেলগুলোর নিরাপত্তার ছবিটা কী। মির্জা গালিব স্ট্রিট থেকে আমরা মার্কুই স্ট্রিটের মূল সড়ক ধরে একটু এগোলেই দেখা যাচ্ছে ছোট বড় ও মাঝারি হোটেলের নাম। ব্রিটিশদের তৈরি সেই জরাজীর্ণ ভবন, আর সেখানে নতুন করে কোথাও পলেস্তারা দিয়ে, কোথাও গ্রিল জুড়ে কোনো রকমে আটকে রাখা হয়েছে এসির আউটডোর ইউনিটগুলো। সঙ্গে রয়েছে নানা রকমের সংযোগকারী তারও। খুব পরিচিত এই হোটেলটিতে গিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থার খোঁজ নিতে গিয়ে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক মনে হয়। এরপর আমরা একটু ভেতরের দিকে যাই। সেখানে মূলত একটু কম ভাড়ার বাংলাদেশি পর্যটকেরাই থাকেন। সেই কলিন স্ট্রিটে গিয়েই চোখ চড়ক গাছ। সরু প্রবেশ পথে আবাসিক হোটেলের অভ্যর্থনা কেন্দ্রে ম্যানেজার বসে রয়েছেন, কিন্তু তিনি অগ্নি নির্বাপন দপ্তরের কোনো লাইসেন্সই দেখাতে পারলেন না। হোটেলগুলোতে যে লিফট রয়েছে সেখানে একসঙ্গে 2 জনেরও বেশি ওঠা যাবে না। তাছাড়া সেটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ওই হোটেলের আবাসিক কয়েকজন বাংলাদেশি পরে জানালেন তাদের অভিজ্ঞতার কথা। আমরা চিকিৎসার জন্য আসি, আমরা তো বাধ্য একটু কিভাবে সেভে থাকতে পারি, কিভাবে অল্প ইসে করতে পারি, চিকিৎসা ব্যয় করতে পারি। মার্কুই স্ট্রিটের আরেকটি হোটেলের ভেতরে ঢুকতে সেখানে একই অবস্থা। হোটেলের নিচে ব্যবসা করেন এমন 2 জন ভারতীয় বললেন জীবনের ঝুঁকি নিয়েই তারা সেখানে রয়েছেন। একটা ফ্ল্যাট আছে, 4টে রুম করে হোটেল করে নিয়েছে। দ্যাটস নট ডান। আশঙ্কা আছে এই যে ওয়েলগুলো যে তারগুলো আছে এইগুলোর থেকে একটুখানি ডেঞ্জার অবস্থা আছে। স্থানীয় ব্যবসায়ী সংগঠনের দেয়া হিসেব বলছে ওই এলাকায় প্রায় 300 ছোট বড় আবাসিক হোটেল রয়েছে, যার মূল গ্রাহক বাংলাদেশ থেকে আসা পর্যটকেরা। কিন্তু যে পর্যটকদের ঘিরে তাদের রুটি রুজি, সেখানেই এমন মৃত্যুফাত কেন? এর উত্তরে সংশ্লিষ্টরা অবশ্য দায় পুরোপুরি এড়াননি। প্রশাসন এখানে যা হেল্প চাইবে আমরা করব। আগামী দিন এরকম পাওয়ার তো প্রশাসনের হাতে, পাওয়ার কিভাবে করতে হবে, একটু স্মুথ এদেরও দিতে হবে, হোটেলওয়ালাদের একটু হোটেলওয়ালাদের স্যাক্রিফাইস করতে হবে। আর হাত কুটিয়ে বসে থাকলে এইভাবে না তো মানুষের প্রাণের পর প্রাণ চলে যাবে। আমরা আগেই একটা ঘটনা ঘটাতে যৌথ টিম যাকে গঠিত করেছি। এবার আমরা একটা পুরো ইন্সপেকশন অডিট করছি গোটা এমসি এরিয়াতে, কেননা এরকম ঘটনা বারবার ঘটাটা ঠিক নেই। আমাদের আইনের বিভিন্ন প্রভিশনসগুলোকে এবার স্ট্রিক্টলি এনফোর্স করার
রাস্তায় আছে। পুরনো ও হেরিটেজ ভবন হওয়ায় মূল কাঠামোগত পরিবর্তন বা সংস্কার করা কঠিন এমন অজুহাতে দীর্ঘদিন ধরেই প্রশাসনের নজর এড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কেউ কেউ। তবে 19শে আগস্ট কলকাতায় এই বাংলাদেশি হোটেল পল্লীতে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটল তার দায় আসলে কে নেবে এমন প্রশ্ন করছেন অনেকেই। এই অবস্থায় বাংলাদেশি পর্যটকরা এখানে কতটা নিরাপদ সেটি নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠছে। মধ্য কলকাতার এই কিড স্টেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এবার মজুত না থাকায় বন্ধ হয়ে গেল মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ। এরই মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ নেমে গেছে 2000 মিলিয়ন ঘনফুটের ঘরে। এতে আবারও গ্যাস সংকট তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যদিও পেট্রোবাংলা জানিয়েছে আসছে নতুন কার্গো, এর ফলে কয়েকদিনের মধ্যেই উন্নতি হবে পরিস্থিতির। গ্যাসের অভাবে সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, বাসাবাড়িতেও তীব্র সংকট, ধুঁকছে উৎপাদন খাত। বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় লোডশেডিংয়ে নাকাল জনজীবন। প্রায় মাসখানেক ধরে দেশ জুড়ে এমন করুণ চিত্র। যদিও সপ্তাহের শুরুতে অবস্থা কিছুটা উন্নতি হওয়ার আভাস মিলছিল, কিন্তু বুধবার থেকে আবারও সংকট তীব্র হওয়ার শঙ্কা। এবার সংকটের মূল কারণ মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়া। যদিও গত মাসে টার্মিনালটি বন্ধ হয়েছিল আগুন লাগার পরিপ্রেক্ষিতে কারিগরি জটিলতায়, কিন্তু এবার টার্মিনালটি বন্ধ হয়ে গেল মজুদ না থাকায়। এতে ব্যাপকভাবে কমেছে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ। দৈনিক 4000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ নেমে গেছে 2100 মিলিয়ন ঘনফুটের ঘরে। যদিও পেট্রোবাংলা বলছে আসছে নতুন কার্গো, আগামী কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে 14 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেলের মজুত সক্ষমতা 2 মাস থেকে বাড়িয়ে 3 মাস করার পরিকল্পনা চলছে। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটেক বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। সভায় ঢাকা মেডিকেল কলেজ ও ছাত্রাবাস সংস্কার সহ 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একটেক। সকালে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্যরা। 2026-27 অর্থ বছরের দ্বিতীয় একনেক সভায় উত্থাপন করা হয় 12টি প্রকল্প। নীতিগত যাচাই বাছাই শেষে 10টি প্রকল্প পায় একনেকের সবুজ সংকেত। এতে ব্যয় ধরা হয়েছে 9333 কোটি 58 লাখ টাকা, যার মধ্যে জিওবি মানে সরকারি অর্থ ব্যয় আছে 8488 কোটি 71 লাখ টাকা। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ব্রিফিং করেন সাংবাদিকদের। জানান, ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ ও ছাত্রাবাসের সংস্কার এবং ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য দেয়া হয়েছে প্রয়োজনীয় বরাদ্দ। ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, এটা নতুন প্রকল্প প্রস্তাব। এই প্রস্তাবের প্রাক্কলিত ব্যয় হচ্ছে 1154 কোটি 83 লক্ষ 1000 টাকা। এটা সম্পূর্ণ জিওবি ফান্ডে বাস্তবায়িত হবে। অর্থনীতিকে আবারও উৎপাদনশীল পর্যায়ে নিতে সরকারকে সময় দিতে হবে বলে দাবি প্রতিমন্ত্রীর। জানান, জ্বালানি তেলের মজুদ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। আমাদের যে আপৎকালীন মজুদ সেটা 1.5 মাস ছিল তেলের মধ্যে, সেটাকে 3 মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে আরেকটা ইউনিট করার, এবং এটা 6 মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। এদিকে জরুরি প্রয়োজন বিবেচনায় 7টি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে 14 কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সভায় আরও থাকছে খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ, 8 মাসে মৃত্যু 14, আক্রান্ত 5 শতাধিক। নগরীর 4 ওয়ার্ড রেড জোন চিহ্নিত। বশক নিধনে কোটি টাকা খরচেও মিলছে না প্রতিকার। এবার এসএসসির ফল পুনর্মূল্যায়নে আবেদন পড়েছে 12,87,926টি। খাতা আবারও মূল্যায়নের সুযোগ দেয়ায় রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। 21 আগস্ট থেকে শুরু হবে ফল নিরীক্ষা। ফল প্রকাশ হবে 10 সেপ্টেম্বরের মধ্যে। এত কম সময়ে কিভাবে প্রক্রিয়াটি সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলছেন গবেষকরা। নূরে আলমের রিপোর্ট।
গত 10 আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার পাশের হার 62.25%। এবছর সরকার সিদ্ধান্ত নেয় কোনো শিক্ষার্থী চাইলে ফল পুনরায় মূল্যায়ন করতে পারবে। আগে পুনর্নিরীক্ষণে শুধু দেখা হতো নম্বর যোগে ভুল হয়েছে কিনা, তার পরিবর্তে এবার আবেদন করলে উত্তরপত্র মূল্যায়নের সুযোগ থাকছে। ফল প্রকাশের পরের দিন থেকেই আবেদন শুরু হয়। এ পর্যন্ত 12,87,926টি আবেদন পড়েছে। 4 লাখের বেশি শিক্ষার্থী এই আবেদন করেছে। এটি রেকর্ড সংখ্যক। শিক্ষা বোর্ড বলছে প্রচলিত পুনর্নিরীক্ষণের পদ্ধতি থেকে বের হয়ে আসায় আবেদন বেশি পড়েছে। পরিকল্পনা অনুযায়ী 21 আগস্ট থেকে খাতার আবার মূল্যায়ন শুরু হবে। 5 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হবে ফলাফল। আমরা এই কাজটাকে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তুলে আনার জন্য প্রয়োজনীয় কর্মী যাদেরকে দিয়ে আমরা উত্তরপত্র পুনর্মূল্যায়ন করব, এক্সামিনার, তাদের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি। শিক্ষা গবেষকরা বলছেন এত অল্প সময়ে বিপুল সংখ্যক উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা চ্যালেঞ্জিং। সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যাতে ফের কোনো ভুল না হয়। এই বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় আছে। উপায় হলো যারা অ্যাসেসমেন্ট এক্সপার্ট তাদের সাথে কথা বলা, তাদের দ্বারস্থ হওয়া, তাদের পরামর্শ নেওয়া যে কিভাবে করবে। শিক্ষকরা বলছেন পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত ভালো হয়েছে, তবে এটি কতটা সহজে সম্পন্ন করা যাবে সেটি নিয়ে কাজ করতে হবে। অন্য কোনো ত্রুটি রয়েছে কিনা সবকিছু চেক করা হবে। তো সিদ্ধান্তটা অনেক চমৎকার। আমি মনে করি একজন এক্সামিনার যে খাতাটা মূল্যায়ন করেছে সেই খাতাটা সঠিকভাবে মূল্যায়ন করেছে কিনা সেটা একটা জাজমেন্ট করা যাবে। গণিত এবং ইংরেজি বিষয়ে পুনর্মূল্যায়নের আবেদন সবচেয়ে বেশি পড়েছে। বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নে একটি ভুল একজন শিক্ষার্থীর জীবনে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তাই ফলাফল শুধু পুনর্মূল্যায়ন করলেই হবে না, এসব ভুলের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল 2 যুবকের। 1.5 ঘন্টার ব্যবধানে 2 হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের আটকে অভিযানে নেমেছে পুলিশ। বুধবার বিকেলে খুলনা নগরীর লবণচড়া 80 বিঘা এলাকা মাঠে ফুটবল খেলছিলেন মঞ্জুরুল ইসলাম। সন্ধ্যা 6টার দিকে 8 থেকে 10 জন অস্ত্রধারী তাকে ধাওয়া দিলে মাঠ ছেড়ে চায়ের দোকানে আশ্রয় নেয় সে। সেখানে তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর 1.5 ঘন্টা পর একই এলাকায় 300 গজ দূরে পরপর 2টি গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নাজমুল হোসেন নামে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ওই রাস্তায় দিয়ে এক দল আইছে, ওই দিয়ে ওই পাশে যাই ওখানে পলাই রয়েছে। আমাকে যা যাওয়ার গেছে ভাইজান, এমনি তো আমরা তো আর ফেরত পাবো না। আর এতে যদি সুবিচার যদি পাই তো ভালো, বুঝতে পারছেন, সুবিচার পালে আমাকে তারও ভালো। গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পুলিশ বলছে হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের আটকের চেষ্টা চলছে। আমরা আতঙ্কিত এবং আমাদের নিরাপত্তার যে কি অবস্থা বুঝেন, যেহেতু আজকে এভাবে হচ্ছে কালকে তো আমাদেরও হতে পারে। আমরা থানা পুলিশ, তারপরে র্যাব আছে, আমাদের ডিবি টিম, আমরা রাত্রে অভিযান পরিচালনা করব। আশা করি ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা অতি দ্রুতই গ্রেপ্তার করে আইনের ভিতরে আনতে পারবো। চলতি বছর খুলনা মহানগরীতে অন্তত 45টি হত্যার ঘটনা ঘটেছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ। ড্রেন, নালা, ময়লার স্তূপ আর জমে থাকা পানিতে বংশবিস্তার। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। বিভাগের 10 জেলায় 5 শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। মশক নিধনে কোটি কোটি টাকা খরচ করেও মিলছে না কোনো প্রতিকার। নিয়ামুল হোসেন কজির তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। নোংরা ড্রেনের পানি, পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি আর ময়লার স্তূপ, এমন পরিবেশেই নির্বিঘ্নে বংশ বিস্তার করছে মশা। খুলনা নগরীর বিভিন্ন এলাকায় এখন প্রায় একই চিত্র। বৃষ্টির পর জমে থাকা পানি আর অপরিচ্ছন্ন ড্রেন, নালায় বাড়ছে মশার উপদ্রব। সন্ধ্যা হলেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। মশক নিধনে সিটি কর্পোরেশন কোটি কোটি টাকা খরচ করলেও তা কাজে আসছে না বলে অভিযোগ তাদের। ওষুধগুলো সরকার থেকে আসে ঠিকই, কিন্তু আমার মনে হয় না এটা পর্যাপ্তভাবে পাই। জমা দিয়ে যায় কিন্তু তাতে কোনো কাজ হয় না। ওই যে সময় দিয়ে যায় ওই সময় পর মুহূর্তে বাড়ি হয়ে যায়। এইরকম পানি 24 ঘন্টা যদি থাকে তা সে জায়গায় ডেঙ্গু হবে না হবে। কীটনাশক যদি দেয় তাহলে
আমার মনে হয় একটু প্রকোপ কমবে। মশার এমন উপদ্রবের মধ্যেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। সবশেষ এক সপ্তাহে নতুন করে ভর্তি হয়েছেন 200 জন। জেলার অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 298 জন। শুধু খুলনা জেলা নয়, বিভাগ জুড়েই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিশেষ করে বাগেরহাট, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 125 জন সহ পুরো বিভাগের বিভিন্ন হাসপাতালে আছেন 5 শতাধিক রোগী। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছর খুলনায় ডেঙ্গুতে মারা গেছেন 14 জন। জ্বর, গায়ে ব্যথা সহ নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে রোগীদের মধ্যে। জ্বর হওয়ার পরে আমরা নাপা ঔষধ খাওয়াই, বেশি হয়, কমতেছে না। গা ব্যথা, মাথা ব্যথা প্রচন্ড। জ্বর আসছে, তারপরে জ্বর থেকে কষ্ট হয়েছে, তারপরে পরীক্ষা করাইছি, ডাক্তার দেখাইছি, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পরে ধরা পড়লো। চিকিৎসকদের আশঙ্কা, বর্ষা শেষে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে। তাই মশক নিধন জোরদার, পরিচ্ছন্নতা ও জ্বর সহ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ তাদের। কারো জ্বর হইলে অবহেলা করা যাবে না, যেহেতু ডেঙ্গু একটা জ্বর, এই জ্বরটি ডেঙ্গু কিনা এটা অবশ্যই পরীক্ষা করতে হবে। সুতরাং এখন থেকে শুরু হয়েছে, সামনে আরও 2 মাস কিন্তু এর প্রাদুর্ভাব খুব ভয়াবহ আকার ধারণ করবে। কেসিসির স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে 22, 28, 29 ও 30 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু রোগী বেশি। এসব এলাকাকে রেড জোন ঘোষণা করে চলছে বিশেষ মশক নিধন কর্মসূচি। নিয়মিত ফোয়াগিং, ড্রেন পরিষ্কার, লার্ভিসাইড প্রয়োগ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। প্রত্যেক দিনই স্প্রে করছি, প্রত্যেক দিনই আমরা 2 বেলা ফগার মেশিন দিচ্ছি এবং আমরা হটস্পট তৈরি করেছি। কোন কোন জায়গায় বেশি আমরা প্রতিদিন মনিটরিং করছি। খুলনা শহরে 10 লক্ষ মানুষ, তাদের প্রত্যেকেরই বাড়িঘর আছে। এই বাড়িঘরের আঙ্গিনা তাদের নিজেদেরকে বসে করতে হবে, তা না হলে এইটি এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, সবশেষ 2 বছরে মশক নিধন কার্যক্রমে সিটি কর্পোরেশনের ব্যয় হয়েছে 15 কোটি টাকারও বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। চিকিৎসক পদ শূন্য, আয়া ও নিরাপত্তা প্রহরী দিয়েই চলছে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ও মাগুরখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জামের সংকটও তীব্র রয়েছে। এ অবস্থায় কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত স্থানীয়রা বাধ্য হয়ে দূরের স্বাস্থ্যকেন্দ্রে যেতে হচ্ছে তাদের। এতে ভোগান্তির সঙ্গে বাড়ছে চিকিৎসা ব্যয়, নষ্ট হচ্ছে সময়। ন্যামুর হোসেন কচিত ক্যামেরায়, আরও জানাচ্ছেন তানজিম আহমেদ। ঘড়িতে দুপুর 1টা। স্থানীয়রা বলছেন আরও ঘণ্টাখানেক আগে স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ করে চলে গেছেন দায়িত্বরতরা। শুধু একদিন নয়, প্রায় প্রতিদিনই এ চিত্র এখানে। বন্ধও থাকে অনেক সময়। অভিযোগ রয়েছে, খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি মাঝে মাঝে ঘণ্টা 2 জন্য খোলা হয়। একই চিত্র মাগুরখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেরও। 3 তলা বিশিষ্ট ভবন দুটির বিভিন্ন স্থানে ধুলাবালির আস্তরণ, জানালার গ্লাস ভাঙা বেশিরভাগ, নেই বসার স্থানও। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্মিত ভবনগুলোতে রয়েছে আবাসিক সুবিধাও, কিন্তু নিশ্চিত করা হয়নি প্রয়োজনীয় জনবলের। উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে 5টি করে পদের মধ্যে শরাফপুর ইউনিয়নে 2টি পদে আয়া ও নৈশ প্রহরী রয়েছে এবং মাগুরখালীতে রয়েছে মাত্র 1 জন আয়া। চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও ফার্মাসিস্ট না থাকায় সেবা থেকে বঞ্চিত স্থানীয়রা। একই সঙ্গে ওষুধ ও সরঞ্জামের তীব্র সংকটও বিড়ম্বনা বাড়িয়েছে সেবা প্রত্যাশীদের। সামর্থ্য না থাকলেও তাদের ছুটতে হচ্ছে উপজেলা বা শহরের হাসপাতাল ক্লিনিকগুলোতে। মঙ্গলবার একটু পাওয়া যায়, আর পাওয়া যায় না। 2-1 ঘন্টা আসে, ঘন্টা কানে থাকে, গুলি দিয়ে চলে যায়। একটা ডাক্তার আসে 2-3 সপ্তাহ পরে একদিন। রোগে ইচ্ছা মতনই আসি খোলে আর চলে যায়। ঠিক মতন খোলেও না, ওষুধও দেয় না। তাহলে আমাকে হসপিটালটা থেকে আমাকে কোনো উপকার যদি না আসে তাহলে লাভ কি আমাকে? পদশূন্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অন্য কেন্দ্র থেকে সপ্তাহে একদিন একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসলেও অভিযোগ রয়েছে তিনি থাকেন না বেশি সময়। আর এসব সীমাবদ্ধতার কথা স্বীকার করে সমস্যা সমাধানের চেষ্টার কথা বলছে স্বাস্থ্য বিভাগ। জনবান্ধব না করে স্ট্যান্ডার্ড থেকে সরিয়ে এনে সাস্টেইনেবল স্বাস্থ্য উপহার দেওয়ার জন্য কোনো অব্লিগেশন তৈরি করে আমরা অবশ্যই সেটা খতিয়ে দেখব। প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু হওয়া প্রতিটি ভবন নির্মাণে ব্যয় হয় 4.5 থেকে 5 কোটি টাকা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। 11 মাস ধরে ওষুধ ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ বন্ধ রয়েছে চুয়াডাঙ্গার সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। বন্ধ রয়েছে ডেলিভারি সেবাও। ওষুধের পাশাপাশি দেখা দিয়েছে তীব্র লোকবল সংকটও। এতে কমেছে রোগীর সংখ্যা। তবে দ্রুত সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের।
মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও আইমান আহমেদ আনিসের ছবি নিয়ে রিপোর্ট। 1978 সালে চুয়াডাঙ্গার ইউনিয়ন পর্যায়ে চালু হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। কেন্দ্রগুলোতে গ্রামীণ গর্ভবতী নারী, নবজাতক, সাধারণ রোগী ও শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি নরমাল ডেলিভারি, পরিবার পরিকল্পনা পদ্ধতি সহ নানা ধরনের চিকিৎসা ও সেবা প্রদান করা হয় নিয়মিত। তবে 2025 সালের অক্টোবর থেকে সব কেন্দ্রে ওষুধ সরবরাহ ও নিয়ন্ত্রণ পদ্ধতির সব কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া হলেও দেয়া হয় না কোনো ধরনের ওষুধ। বন্ধ রয়েছে ডেলিভারি সেবাও। ওষুধের পাশাপাশি দেখা দিয়েছে তীব্র লোকবল সংকট। এতে কমেছে রোগীর সংখ্যা। শিগগিরই কার্যক্রম স্বাভাবিক করার দাবি এলাকাবাসীর। আগে রীতিমতো ওষুধ পাওয়া যেত, অনেকদিন ধরে আমরা ওষুধ পাচ্ছি না, এসে ঘুরে যাচ্ছি। বিরাট বড় পেন উঠেছে, বললে এখানে ওষুধ নেই। চুয়াডাঙ্গা যাতে যাতে নিয়ে দেয়, রোডে উঠার সাথে সাথে বাচ্চা হয়ে গেল। এখানে কোনো ওষুধ নেই, পত্র নেই। আমরা আমাদের মুখের কথা দিয়ে আর কতক্ষণ জনগণকে টিকিয়ে রাখতে পারবো? দীর্ঘদিন ওষুধ না থাকায় জনগণ এই স্বাস্থ্যকেন্দ্র মুখী আর হচ্ছে না। তবে দ্রুত সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। সবকিছু এটা সেন্ট্রালি ক্রয় করা হয়, অধিদপ্তর থেকে ক্রয় করে তারপরে আমাদের চ্যানেলের মাধ্যমে এখানে আসলে আমরা সেখানে পৌঁছায় দিই। সুখের কথা হচ্ছে যেগুলো ক্রয় প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরিবার পরিকল্পনা বিভাগের তথ্য মতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি না থাকায় 2025 সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত জেলায় গর্ভধারণ বেড়েছে প্রায় 8%। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। সকালে সবাই আরও থাকছে, ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা ট্রাম্পের। তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকেও চরম পরিণতির হুমকি। প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত পেজিশকিয়ানের। ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম অথচ বাংলাদেশি স্কুলের প্রধান শিক্ষক। খুলনার পাইকগাছার নড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে মিলেছে ভারতে ভোটার হওয়ার তথ্য। তবে সব অভিযোগ অস্বীকার করে তার দাবি ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। ডাবুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। পশ্চিমবঙ্গের ভোটার হয়েও খুলনায় স্কুলের প্রধান শিক্ষক শিরোনামে গত বছরের জুনে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু। খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। এছাড়া স্কুলের বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্তে নামে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আলাদা কমিটি। চলতি বছরের 1 ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে দেয়া প্রতিবেদনে পাইকগাছার ইওনো ওয়াসিউজ্জামান চৌধুরী উল্লেখ করেন, দীপক চন্দ্র সরকারের ভারতের পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষক কর্মচারীকে বাংলাদেশের নাগরিক হতে হয়। এরপর 26 ফেব্রুয়ারি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন পাঠান অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা লিজা। একই ধরনের প্রতিবেদন দেয় জেলা শিক্ষা অফিসের তদন্ত কমিটিও। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হয়। তদন্তে যে বিষয়টি এসেছে সেটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে প্রেরণ করি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খুলনায় সেটা প্রেরণ করা হয়েছে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। সবার কাছ থেকে কাগজপত্র দেখেছি এবং সেই ডকুমেন্টের ভিত্তিতে আমি একটা তদন্ত রিপোর্ট প্রস্তুত করে আমাদের যে উপপরিচালক তাকে আমি জমা দিয়ে দিয়েছি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারকে শোকজ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। লিখিত জবাবে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, স্থানীয় কয়েকজন ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। ভারতের ভোটার হননি, কখনো ভোটও দেননি বলে জানান তিনি। আদৌ আমি কখনো ভারতে ভোটার হয়নি, ভোট দেইনি এবং আমি ভারতের নাগরিক না। এটা সম্পূর্ণ মিথ্যা। আমাকে ফাঁসানোর জন্য অবৈধভাবে এরকম একটা কাগজ সৃষ্টি করে এটা করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকেই খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন দীপক চন্দ্র সরকার। তিনি পাইকগাছার লস্কর ইউনিয়নের খড়িয়া ঢেমশাখালী গ্রামের ভোটার। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। 22 বছরেও সংস্কার হয়নি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার 3টি আবাসন প্রকল্পের ঘর। সংস্কারের অভাবে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস স্থানীয় প্রশাসনের। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের রিপোর্ট।
বসবাসের অযোগ্য হয়ে পড়েছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার 3টি আবাসন। ভূমিহীনদের জন্য 2004 সালে নির্মিত হয় এসব আবাসন। এরপর থেকেই নানা সংকটে ভগ্নদশায় পরিণত হয়েছে টিনের ঘরগুলো। মাথার উপর টিনে দেখা দিয়েছে অসংখ্য ছিদ্র। ঘরের বেড়াগুলো মরিচা ধরে ক্ষয়ে গেছে। সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়ক। আমাদের ঘরে হইলে শোয়ার মতন পরিস্থিতি নাই, প্রত্যেকটা ঘর দিয়ে পানি পড়ে, একটা ঘরের অবস্থাও ভালো না। রান্নাঘর পানি উঠে থাকে, অনেক সমস্যা। রাস্তাঘাট ভেঙে চুরে একদম ইয়ে গেছে, আমাদের জনসাধারণ চলতে পারছে না। 16 বছর দেখিনি আবাসনে একটা স্কুল আছে, আমাদের বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য কাদাকাটি করে, কাদা পানি খসে যেতে চায় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এই বিষয়টি যেহেতু আমাদের নজরে ছিল না, আমরা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এই বিষয়ে ব্যবস্থা নিব। কুষ্টিয়া কুমারখালী উপজেলা পরিষদ অফিসের তথ্য মতে আবাসনগুলোতে প্রায় 460টি ভূমিহীন পরিবার বসবাস করে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। চরম হতাশা ও লোকসানের মধ্যে দিন কাটাচ্ছেন যশোরের পাট চাষিরা। সার, বীজ ও শ্রমিক খরচের ঊর্ধ্বগতির পাশাপাশি অতিবৃষ্টি ও তাপদাহে পাটের কাঙ্ক্ষিত মান নিয়ে তৈরি হয়েছে সংকট। এরপর রয়েছে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য। তবে কৃষি বিভাগ বলছে সরকারি ক্রয় কেন্দ্রগুলো পুরোপুরি চালু করা হলে কৃষকরা হবেন উপকৃত। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। পাট জাগ দিয়ে সোনালী আঁশ ছাড়াতে ব্যস্ত চাষিরা। তবে এই ব্যস্ততার আড়ালে লুকিয়ে আছে চাষিদের কান্না। চৈত্র মাসের শুরুতে রোপণের পর তাপদাহ আর অসময়ের বৃষ্টিতে পাটের নানামুখী ক্ষতি হয়েছে। এর মধ্যে আবার অস্বাভাবিক উৎপাদন খরচ, বিঘাপ্রতি 1000 টাকা খরচের বিপরীতে বাজারে পাটের ন্যায্য মূল্য না পাওয়ার দাবি চাষিদের। চলতি বছর প্রতি মন পাট 2800 থেকে 3200 টাকার মধ্যে বিক্রি করা যাচ্ছে না। প্রচুর খরচ হচ্ছে, সার মাটি দিয়ে, চাষ দিয়ে, বীজ দিয়ে, ধরেন বিঘা প্রতি প্রায় 10,000 টাকা খরচ। পাটে আমাদের যে খরচ, তাতে দেখা যাচ্ছে যে আমাদের আরও গাঁটতে যাবে। ফলন কম বৃষ্টির কারণে, আবার সার ওষুধের দাম বেশি, তাপ অতিরিক্ত, যার কারণে পাট বাড়তে পারিনি। লাস্টে এসে পাটে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে পাটের আগাছা শুকিয়ে যাচ্ছে। পাটটা এবারটা মধ্যশক্তি উড়াই গ্রাস করছে, ফলে প্রকৃত দাম কৃষকরা পাচ্ছে না। তবে কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো এবং প্রাথমিক অবস্থায় চাষিরা ভালো দাম পেয়েছেন বলে দাবি তাদের। মাঠ পর্যায়ে অন্যান্য বছরের তুলনায় এই বছরের যে পাটের ফলন অত্যন্ত ভালো এবং কৃষক ভাইয়েরা ভালো দামও পাচ্ছে। সরকারিভাবে যে পাট ক্রয় কেন্দ্রগুলো যদি সব চালু করা হয় তাহলে আমার মনে হয় কৃষকরা তাদের কাঙ্ক্ষিত মূল্য পাবে। এবছর জেলায় 24,400 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। প্রতি হেক্টর প্রায় 3.5 টন ফলনের লক্ষ্যমাত্রা রয়েছে। সময় সংবাদ, যশোর। মানিকগঞ্জের শিবালয়ে বরঙ্গাইলে জমে উঠেছে পেঁয়াজের বেচাকেনা। এ নিয়ে বিস্তারিত জানবো। সেখানে আছেন আমাদের রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পেঁয়াজ কিন্তু এখানে এসেছে এই বরঙ্গাইল হাটে এবং বেচা কেনাও কিন্তু হচ্ছে এবং সপ্তাহ ব্যবধানে কিন্তু প্রতি মন পেঁয়াজে দরটা কিন্তু কমেছে কমপক্ষে 50 থেকে 100 টাকা পর্যন্ত প্রতি মনে। আমরা এখানে কৃষকদেরকে দেখছি যে ভোরেই বিভিন্ন যে থেকে ভাদ্র মাসে সকালে কৃষকরা রিক্সা, ভ্যান, অটো সহ ছোট ছোট যানবাহনে হাটে তুলে পেঁয়াজ বেচা কিনা এখন কানায় কানায় পূর্ণ হয়েছে পুরো হাট। কৃষক আর পাইকারে এখন জমজট বেচা কিনা হচ্ছে। সপ্তাহ ব্যবধানে সরবরাহ বাড়ায় মন প্রতি দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এইটি মুহূর্তে এই হাটে সেরা পেঁয়াজ বেচা কিনা হচ্ছে 1400 থেকে 1450 থেকে একদম 1500 টাকার মধ্যে। আর মধ্যম ধরনের পেঁয়াজ বেচা কিনা হচ্ছে এই মুহূর্তে 1300 থেকে 1400 টাকায়। নিম্নমানের পেঁয়াজ বেচা কিনা হচ্ছে 1100 থেকে 1200 টাকার মধ্যে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা বলছেন ভাদ্র মাসে ব্যবসা গরম এবং প্রতিদিন বৃষ্টির কারণে পেঁয়াজ ঘরে সংরক্ষণ করে রাখা যাচ্ছে না।
বাধ্য হয়েই তারা উৎপাদন খরচের চাইতে কম মূল্যে তারা বিক্রি করছে এবং এই পেঁয়াজগুলো কিন্তু বাইরে থেকে আমদানি করার জন্য কিন্তু এই কৃষকরা একটা ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছে যে এইটা বরঙ্গাল হাটটিতে কমপক্ষে 1400 থেকে 15,000 মন পেঁয়াজ বেচাকেনা হয় প্রতি বৃহস্পতিবার ও সোমবার। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বরঙ্গালের পেঁয়াজের হাট থেকে দরের সর্বশেষ তথ্য। পেঁয়াজের হাট সম্পর্কে জানছিলাম মানিকগঞ্জ থেকে। কচুরিপানা ও পলি জমে নষ্ট হচ্ছে মেহেরপুরের বিভিন্ন নদ নদীর সৌন্দর্য। একসময়ের ভরা যৌবনা নদীগুলো দখল দূষণে এখন মৃতপ্রায়। বিশেষজ্ঞদের মতে নদীর ভারসাম্য রক্ষায় কার্যকর উদ্যোগ না নিলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়বে। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীগুলোর অস্তিত্ব রক্ষায় পরিকল্পনা গ্রহণের কাজ চলছে। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। যৌবন হারিয়েছে একসময়ের খরস্রোতা ভৈরব নদী। কচুরিপানা ও পলি পড়ে অল্প সময়ের ব্যবধানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে নদীটি। ভারতের জলঙ্গি নদী থেকে উৎপত্তি হয়ে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বুক চিরে বয়ে গেছে নদীটি। 2017 সালে 70 কোটি 65 লাখ টাকা ব্যয়ে 29 কিলোমিটার পুনর্খনন করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে কাজে আসেনি তা। অথচ একসময় বড় বড় জাহাজে এসে বণিকেরা ব্যবসা করতেন এ অঞ্চলে। দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। গোসল করতে পারছেন আমরা, দেখা যাচ্ছে মাছ হয়তো আগে মাছ হচ্ছে না। এই নদী কিন্তু এখন আর নদী নেই, এটা বর্তমানে খালও না নর্দমা। দূষিত হওয়ার কারণে মাছ আর এখানে ধরি না, আর মাছে খায়ও না, পানি অত্যন্ত দূষিত। আমরা ওই নদীতে পানিতে ভাত রেডি খেয়েছি, আমরা গোসল করতেও ভালো ধরা হয়েছে, এখন তো গোসলও করতে পারিনি। কয়েকবার বিভিন্ন প্রকল্পে কাজ চললেও নদী ফিরে পায়নি তার আপন গতি। বর্ষাকালে কিছু পানি থাকলেও বছরের বাকি সময় যেন খালে পরিণত হয় ভৈরব। পরিবেশবিদরা বলছে আপার ভৈরব প্রকল্প বাস্তবায়ন কিংবা উৎসমুখে বাঁধ অপসারণ করতে পারলে ভৈরব সহ এ অঞ্চলের অন্যান্য নদীগুলো বাঁচানো সম্ভব হবে। কচুরিপানায় ভর্তি এই নদী দেখভাল করবার দায়িত্ব যে পানি উন্নয়ন বোর্ডের, তাদের বছর অন্তে দেখা যায় না। উপজেলা প্রশাসন সহ অন্যান্য প্রশাসনকে মাধ্যমে আমরা অবগত করাইছি যে এই কচুরিপানাগুলো পরিষ্কার হলে এলাকার জনগণ এবং চাষিরা এবং মৎস্যজীবীরা উপকৃত হবে। এতে আমরা কোনো এখনো শুরু হওয়া পাইনি। টেম্পোরারি যে ব্যবস্থা, এটা কিন্তু একটা ব্যবস্থা না। আর দ্বিতীয়ত আমাদের নাব্যতা নাই, এখানে যদি নৌ চলাচল করতো তাহলেও কিন্তু মধ্যখান থেকে কচুরিপানা জমতো না, দুই সাইডে থাকতো। তো এই সমস্যাগুলো তো রয়েই গেছে। তা আমরা এখন বলবো যে এটা আপার ভৈরব কানেকশন, মাথাভাঙার সাথে সংযোগ এবং নদীটাকে একটু নাব্যতা বৃদ্ধি করা, পানি প্রবাহ করা, তাহলে কচুরিপানা এতটা সমস্যা হবে না। অন্য নদীর সঙ্গে সংযোগ করে ভৈরব নদীকে বাঁচানোর পরিকল্পনা করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ না পাওয়াতে আসলে আমরা কাজ করতে পারছি না। তো কচুরিপানা উপসারণের জন্য আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটা সমাধান করা সম্ভব। মেহেরপুর জেলায় ভৈরব, কাজলা, মাথাভাঙা ও ছেউটিয়া নদীর বিস্তার রয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। নেই বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনা, সড়ক বাতি ও সুপেয় পানি সরবরাহ অপ্রতুল। কারাখন্দ সড়ক সহ নানা অব্যবস্থাপনা নড়াইলের লোহাগাড়া পৌরসভায়। বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত কর পরিশোধ করেও মিলছে না ন্যূনতম নাগরিক সুবিধা। বরাদ্দ পেলে সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। মধু সরকারের ছবি এবং সজীব রহমানের তথ্য নিয়ে রিপোর্ট। নামে মাত্র পৌরসভা, ন্যূনতম নাগরিক সুবিধা না পাওয়ার অভিযোগ পৌরবাসীর। নড়াইলের লোহাগাড়া পৌরসভায় প্রায় লাখখানেক মানুষের বসবাস। তবে সড়কের বিভিন্ন স্থানে নেই বাতি, পানি সরবরাহ ব্যবস্থাও অপ্রতুল। ভাঙাচোরা রাস্তাঘাটে অল্প বৃষ্টিতেই বাড়ে ভোগান্তি। বেহাল দশার ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায়। স্কুল, বাজার ও সরকারি দফতর সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ময়লার ভাগাড়। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত নাগরিক কর দিয়ে পাচ্ছেন না কোনো সুবিধা। নাগরিক হিসেবে আমরা কোনো পৌরসভার সেবা পাই না। পৌরসভার সামনেই কি বেহাল দশা ময়লার। রাস্তাঘাটের জলাবদ্ধতা, ভাঙাচোরা, ড্রেনের কোনো ব্যবস্থা নাই, পানি বেঁধে থাকে। আমার বিদ্যালয়ে কোমলমতি শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। পৌরসভার মধ্যে তাইকেও আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। এদিকে বরাদ্দ স্বল্পতার কারণে এমন দুর্ভোগ স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, RUTDP প্রকল্পে বরাদ্দ প্রস্তাবনা অনুমোদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর উন্নয়নের সার্বিক সহযোগিতার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। এটা একটা গ শ্রেণীর পৌরসভা। সরকারের যে পরিমাণ বাজেট আসার কথা
উন্নয়নমূলক বাজেট সেই প্রমাণ মনে হয় এখনও এখানে আসে না। পৌর কর্তৃপক্ষ থাকবেন, তাদেরই দায়িত্ব যে এটার জন্য নিজেদেরকে তৎপর হওয়া। আর আমি একজন এমপি হিসাবে অবশ্যই এক্ষেত্রে তারা তৎপর হলে আমার সার্বিক সহযোগিতা দিয়ে আমি মন্ত্রণালয় থেকে সেটা করার ব্যবস্থা উদ্যোগ আমার অবশ্যই থাকবে। 14.87 বর্গ কিলোমিটার আয়তনের লোহাগড়া পৌরসভাটি স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থাপিত হয় 2003 সালে। সময় সংবাদ, নড়াইল। নওগাঁর শালুকায় বিসিক শিল্পনগরীর চিড়া মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয়রা জানান, বুধবার রাতে শোভা চিড়া মিলে আগুন দেখতে পান কর্মচারীরা। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে, এতে মিলে থাকা মালামাল এবং সরঞ্জাম পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। স্বামীকে শেষ বিদায় জানাতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন ডাক্তার দীপুমণি। সকাল 6:15 তাকে মুন্সিগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসা হয়। এর আগে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফি ডাক্তার দীপুমণির 12 ঘন্টার প্যারোলে মুক্তি মঞ্জুর করেন। প্যারোলের সময় ডাক্তার দীপুমণি প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে এবং দাফন কার্যক্রমে উপস্থিত থাকবেন। দেশের বাইরের খবর। ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকেও চরম অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও এমন হুমকির আগে ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিতও দেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধান বের করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির। ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে কঠোর ও বিধ্বংসী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্য বা লেনদেনকারী দেশকেও চরম অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে অবৈধ তেল পাচার ও অর্থ সরবরাহ বন্ধে মিত্রদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে দেশটির সঙ্গে আলোচনার বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ইঙ্গিত দিয়ে জানান, যে কোনো সময় ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র, তবে শর্ত একটাই, পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না তেহরান। ওয়াশিংটনের এই অবস্থানের বিপরীতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে তেহরান। নিজেদের সশস্ত্র বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মন্ত্রিসভাকে জানান, দেশের সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা মেটাতে এবং সামরিক সক্ষমতা বাড়াতে সরকার সব ধরনের সহায়তা বজায় রাখবে। সামরিক শক্তি নিশ্চিত করতে দেশের সব নির্বাহী বিভাগকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি তীব্র সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরাকের প্রেসিডেন্টের সাথে বৈঠকে তিনি অভিযোগ করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের সম্পদ লুট করতেই আমেরিকানরা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই অঞ্চলে সবচেয়ে বড় সমস্যার মূল কারণও যুক্তরাষ্ট্র বলেও দাবি তার। যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি অবস্থানের মধ্যেই চলছে সংঘাত বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা। সেই লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুজনের কথা হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে গত জুনে ইরান যুক্তরাষ্ট্র স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হলেও তেহরানে জব্দকৃত অর্থ এখনও অবমুক্ত করা হয়নি বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তেল ও কর রাজস্ব কমে যাওয়ায় দেশটির অর্থনীতি সংকটে পড়েছে বলেও জানান তিনি। শাফিনা সুলতানা, সময় সংবাদ। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর পুরস্কৃত হলেন বাংলাদেশি ক্রিকেটাররা। আইসিসির সবশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদের। ব্যাট হাতে নৈপুণ্য দেখিয়ে ব্যাটারদের তালিকার সেরা 20-এ উঠে এসেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই তালিকায় সবচেয়ে বড় লাফ তানজিব তামিমের। সেঞ্চুরি করে 84 ধাপে গিয়ে অবস্থান করেছেন 89 নম্বরে। 50 করায় এগিয়েছেন মেহেদী হাসান মিরাজও। তার উন্নতি 5 ধাপ। তবে মুদ্রার উল্টো পিঠে অজি ক্রিকেটাররা। এক ম্যাচেই শীর্ষস্থান হারিয়েছেন ট্রাভিস হেইট, নেমে গেছেন র্যাঙ্কিংয়ের 4-এ। বোলারদের তালিকায় অবনমন ঘটেছে অধিনায়ক প্যাট কামিন্সের।
টেস্ট ক্রিকেটে নিজেদের উন্নতির প্রমাণ দিতে চেয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেটি বিশ্বকে দেখিয়েছে তারা। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে নিয়ে ঢাকার রাস্তায় যে উচ্ছ্বাস দেখেছেন ডারউইনে সেলিব্রেশনের সময়, সেটিই মনে পড়েছিল কোচের। তবে দ্বিতীয় ম্যাচের আগে মাটিতেই পা রাখতে চান সিমন্স। শিশুদের পরামর্শ দিয়েছেন আবেগ নিয়ন্ত্রণ করে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করতে। ডারউইনের জয়ে ফিল সিমন্সের দলের কদর বেড়েছে ক্রিকেট বিশ্বে। সবচেয়ে বেশি কৌতূহল ভারতীয় গণমাধ্যমের। কিভাবে অজি দুর্গ ভেদ করল গোনায় না ধরা এক দল, কিছুতেই বুঝতে পারছে না তারা। টাইগার হেড কোচের কাছ থেকে পারফরম্যান্সের রহস্য জানার চেষ্টায় ইন্ডিয়ান মিডিয়া। বাংলাদেশের ক্রিকেটে এটা সবচেয়ে স্মরণীয় জয়। টেস্টে নিজেদের ভালো দল হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে তারা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার কন্ডিশনে পেস আর বাউন্সে সবাই ধরেই নেয় আমরা বিপর্যয়ে পড়ব, কিন্তু এশিয়ার বাইরেও যে আমরা ভালো খেলতে পারি এই গ্রুপটা, সেটাই বিশ্বকে দেখাতে চায়। র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে প্রায় প্রতিটি সেশনে আধিপত্য বিস্তার করেছে 9 নম্বরে থাকা বাংলাদেশ। সবচেয়ে বেশি নজর কেড়েছেন পেসাররা। টাইগারদের ফাস্ট বোলিং তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। অ্যাওয়ে কন্ডিশনে কিভাবে ভালো করা যায় তা নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি। গতির বিবেচনায় এই ম্যাচে রানাকে মিস করেছি। তবে যে 3 জন খেলেছে তারা শৃঙ্খলাবদ্ধ ও নিখুঁত বোলিংয়ের ঘাটতি পুষিয়ে দিয়েছে। দেশ থেকে শত সহস্র মাইল দূরেও গ্যালারিতে ছিল লাল সবুজের উচ্ছ্বাস। ড্রেসিং রুমে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন প্রত্যেকে। মাইটি অজিদের তাদের মাটিতে টেস্টে হারিয়ে দিয়েছে টাইগাররা, তা যেন রূপকথার মতো লাগছিল সবার কাছে। ফিফা বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশিদের মাঝে যে উচ্ছ্বাস ছিল, ডারউইনে নাকি সেটাই মনে পড়ছিল কোচের। আমরা এটাকে বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের সঙ্গে তুলনা করেছিলাম। বিশ্বকাপের সময় ঢাকার রাস্তার চিত্র ছিল অন্যরকম। এ ম্যাচ শেষেও সমর্থকরা উদযাপন করেছিল, মেসেজ দিচ্ছিল। আমি অত উদযাপন করতে চাইনি, আবার আবেগ ধরেও রাখতে পারিনি। বিশেষ করে মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারদের চেহারায় যে উচ্ছ্বাস দেখেছি তা আমাকে বাড়তি আনন্দ দিয়েছে। তবে আত্মতৃপ্তিতে ভুগতে চান না সিমন্স। ক্যারিবীয় কোচের আশা, দ্বিতীয় টেস্টেও স্পিরিট ধরে রাখবে শিষ্যরা। সিরিজ জেতাটা বিরাট ব্যাপার হবে। এটা জিতলে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মিরপুরের গ্যালারি দর্শক পূর্ণ থাকবে, আমি নিশ্চিত। জয়টা আসলেই ঐতিহাসিক। দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখতে চাই। উইকেট না পেলে হাল ছেড়ে দেয়া কিংবা উত্তেজিত হওয়া যাবে না। আবেগ নিয়ন্ত্রণ করাই বড় ব্যাপার। পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে অস্ট্রেলিয়ায় জয়ের অভিজ্ঞতা নেই সিমন্সের। তবে বাংলাদেশের হয়ে প্রথমবারই পেয়েছেন সাফল্য, আর এটাকে কোচিং ক্যারিয়ারের সেরা অর্জন বলছেন সিমন্স। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্রপতি নির্বাচন আজ। 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে ভোট। জয়ের পথে মির্জা ফখরুল। প্রস্তুতিতে ঘাটতি রাখেনি কমিশন। কাল সন্ধ্যায় শপথ। কলকাতার নিউ মার্কেটের হোটেলগুলো যেন মৃত্যু ফাঁদ। নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। চরম ঝুঁকিতে বাংলাদেশি পর্যটকরা। ঐতিহ্যের দোহাই দিয়ে সংস্কার ছাড়াই চলছে ব্যবসা। এবং মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ। সংকট বাড়ার শঙ্কা। আসছে নতুন কার্গো। কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উন্নতির আশা। এই ছিল সকালের সময়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।